আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদের ছুটি শেষ হয়ে গেল। আজকে থেকে ইনশাল্লাহ বিসমিল্লাহ আজকে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেল। আচ্ছা, আমার মনে হয় এক্সট্রা লাইট দরকার নাই। এক্সট্রা লাইটের ইনশাল্লাহ দরকার হবে না আশা করি। পর্যাপ্ত আলো আছে আমার মনে হয়। এক্সট্রা লাইট লাগবে? ওয়ালাইকুম আসসালাম। সাধারণ লেখা লিখলাম, দেখি এটা দেখা যায় কিনা। ওকে, ঠিক আছে, আপনারা মেনশন দেন। আমরা দেখলাম 271 জন আসছেন। অনেক মোটা ছোটা হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আপনাদের যাদের জুম হচ্ছে, যাদের জুম হচ্ছে তারা একটু একবার বের হয়ে আবার ঢুকবেন। এটা আপনাদের হয়তো মোবাইলে কোনো সমস্যা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি সবাই ভালোভাবে ঈদ কাটাইছেন। এখন ঈদ যতটাই কাটাই যাই করি, আমাদের এখন পড়তে হবে। আর আশা করা যায় যদি 29 অক্টোবর পরীক্ষা হয়, তাহলে কিন্তু আমাদের হাতে 90-92 দিন সময় আছে। 90-92 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে আগাবো যতটা সম্ভব, এবং সেখান থেকে পরীক্ষাগুলো সিরিয়াসলি দেব। আগামীকালকে আপনাদের নেক্সট পরীক্ষা, আপনারা জানেন। আগামীকালকে যে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর যে প্রাচীন আমল আমরা ক্লাস নিয়েছিলাম, সেই প্রাচীন আমলের ক্লাস, আর হলো বিগত প্রশ্ন বাংলাদেশ এবং সুশাসনের গত 35 থেকে 42তম বিসিএস পর্যন্ত বাংলাদেশ বিষয়াবলী এবং হলো সুশাসন, এই কয়েকটা বিষয়াবলীর কোশ্চেন এবং হলো প্রাচীন আমল যে ক্লাস নিয়েছিলাম সেটার উপরে পরীক্ষা। প্রাচীন আমলে আমি ওভারঅল সব ক্লাসে আমি সব তথ্যই আলোচনা করেছি। তারপর আমি আপনাদের যাদের বেসিক ভিউ আছে, আমার মনে হয় অনেকের কাছেই আছে, বেসিক ভিউ থেকে আপনারা প্রাচীন আমলটা পড়ে ফেলবেন। বেসিক ভিউ থেকে প্রাচীন আমলটা পড়বেন আর আমার ক্লাস করবেন, ক্লাস পড়বেন, আর হলো বিগত প্রশ্ন বাংলাদেশ এবং সুশাসন। আপনাদের বিগত প্রশ্নের মধ্যে কোনো কনফিউশন থাকলে গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করলে ওখান থেকে সলিউশন দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা হয়তো অনেকে গ্রুপে পোস্ট করছেন, কয়েকদিন দেখলাম 12টা পোস্ট এখনও পেন্ডিং, যেগুলো হলো আগের ক্লাসের ছবি দিয়েছেন। এমনি গুরুত্বপূর্ণ কোনো পোস্ট আমি পাই না যেটা অ্যাপ্রুভ করব। তো আপনারা ওই কোয়েশ্চেনগুলো, যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেগুলো আবার দিবেন। আর নেক্সট পরীক্ষা হলো টুয়েসডে, আগামীকাল অন টুয়েসডে 10 PM এই গ্রুপই হবে। আগামীকালকে আমরা খুব সম্ভবত নেগেটিভ মার্কস অ্যাপ্লাই করব। নেগেটিভ মার্কস থাকবে আগামীকালকের পরীক্ষায় নেগেটিভ মার্কস থাকবে এবং পজিশন থাকবে। আপনারা পরীক্ষা দিলে অটোমেটিক আপনারা পজিশন দেখতে পারবেন। সেজন্য আপনাদের উচিত হবে পরীক্ষাটা একেবারে অন টাইমে দেয়া, 10টা মানে 10টাই দেয়া। তাহলে আপনাদের জন্য পজিশনটা আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। আর অটো পজিশন থাকবে, অটো পজিশনও আপনারা পেয়ে যাবেন আশা করি। অটো পজিশন আপনারা পাবেন। ওকে, বেসিক ভিউ আগেরটা পড়বেন। যাদের কাছে বেসিক ভিউ নাই তাদের আমি ছবি দেব অথবা PDF দেব ক্লাস শেষে, অর্থাৎ এরপরে রিটেনের ক্লাস আছে, তারপরে 11টার দিকে আমি গ্রুপে পোস্ট করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আমরা তাহলে পড়ায় যাই।
আজকে আপনাদের সাথে আমার ক্লাস হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, বিশ্বযুদ্ধ নিয়ে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা শুনতেছেন তাদেরকে বলতেছে আপনারা যতটা পারবেন লাইভে ক্লাস করবেন। লাইভ ক্লাস করার মধ্যে একটা মজা পাবেন আলাদা। লাইভে ক্লাস করার চেষ্টা করবেন। আর 2 নম্বর হলো ক্লাস মিস দেবেন না। 3 নম্বর হলো পরীক্ষা মিস দেবেন না। অন্তপক্ষে বাসায় পড়েন বা না পড়েন, ক্লাস এবং পরীক্ষা দুইটা আপনি মিস করবেন না। তাহলে দেখবেন আপনার অটোমেটিক আপনার সব সিলেবাস একেবারে সহজ লাগবে, বোঝা লাগবে না। মানে বেশি বোঝা মানে এবার আন্ডারস্ট্যান্ড না, মানে বোঝা মানে বস্তা আর কি, বেশি একটা চাপ মনে হবে না। সো পরীক্ষা দিবেন, ক্লাস করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আজকে প্রথম বিশ্বযুদ্ধ আমি যদি বলি ধরেন এই বাক্যটা আমি প্রায় দিয়ে থাকি, যারা জানেন হয়তো বা জানবেন। উইনস্টন চার্চিল 1920 সালে বললেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দুর্ভিক্ষ নেমে এসেছে আর কি। এই বাক্যে একটা ভুল আছে, সেই ভুলটা কি? উইনস্টন চার্চিল 1920 সালে বললেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দুর্ভিক্ষ নেমে এসেছিল। উইনস্টন চার্চিল, হ্যাঁ ঠিক আছে, কালকে থেকে নেগেটিভ মার্কস থাকবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতেছি। গত পরীক্ষায় আমি একটু সময় পাইনি, আগামীকালকের পরীক্ষা ইনশাল্লাহ থাকবে নেগেটিভ মার্কস। এই প্রশ্নে একটা ভুল আছে, সে ভুলটা কি? মানে এই বাক্যে ইয়েস একজন বলছেন, হ্যাঁ আসিফ আহমেদ, অনেকে পারতেছেন, রাইট, অনেকে পারতেছেন, থ্যাঙ্কস। অনেকেই পারতেছেন, ঠিক আছে, রাইট, অনেকেই পারতেছেন এবং হচ্ছে। বিষয়টা হলো এই বাক্যে এই প্রথম বিশ্বযুদ্ধ এই শব্দটা হবে না, এইটা ভুল। কারণ 1920 সালে বসে উইনস্টন চার্চিল কখনো জানতেন না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 সালে। যদি দ্বিতীয়টা না হয় তাহলে প্রথম যুদ্ধকে কখনো প্রথম বলে না। মুক্তিযুদ্ধ দ্বিতীয়টা না হওয়া পর্যন্ত 1971 সালের মুক্তিযুদ্ধই হবে, প্রথম মুক্তিযুদ্ধ হবে না। অর্থাৎ 1920 সালে বলছেন, তার মানে এই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সালে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে। 1939 সালের আগে 14 সালের যে যুদ্ধটা হয়েছে তার নাম প্রথম বিশ্বযুদ্ধ ছিল না। তার মানে তখন তিনি বলছেন মহাযুদ্ধ। অর্থাৎ এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের তখন নাম ছিল মহাযুদ্ধ বা গ্রেট ওয়ার। মহাযুদ্ধ অথবা গ্রেট ওয়ার ছিল। অর্থাৎ এখানে প্রথম বিশ্বযুদ্ধ শব্দটা হবে না। দ্বিতীয়টা না হইলে কখনো প্রথমটা হয় না। যুদ্ধ কি বইলে কয়া হয় যে আয় আজকে প্রথমটা করলাম, দ্বিতীয়টা আবার করবো আমরা 39 সালে, ঠিক আছে? এটা হবে না। তার মানে ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট অথবা গ্রেট ওয়ার, তখন নাম ছিল গ্রেট ওয়ার, যেটাকে আমরা বলতে পারি মহাযুদ্ধ। এই মহাযুদ্ধ হয় 1914 থেকে 1919 পর্যন্ত। যদি বলা হয় 14 সালের 28 জুলাই 1914 আর 19 সালের
1919 সালের 11 নভেম্বর। 1919 সালের 11 নভেম্বর। এইটা হলো মানে অফিসিয়ালি, অর্থাৎ এটাকে বলা হয় যে মানে যুদ্ধ শেষ ঘোষণা, কি যুদ্ধ অনানুষ্ঠানিকভাবে শেষ হয়, অনানুষ্ঠানিক সমাপ্তি, এবং সেটা হয়েছিল 1919 সালের 11 নভেম্বর। আর 1920 সালের 10 জানুয়ারি 1920 সালের 1919 সালের 28 জুন, 1919 সালের 28 জুন এইটা হলো আনুষ্ঠানিক সমাপ্তি। অর্থাৎ এই দিনকা দ্বিতীয় ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। অর্থাৎ দ্বিতীয় ভার্সাই সন্ধি স্বাক্ষরের আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয়নি। ঠিক আছে, তাহলে এইটা হলো শুরু, 14 থেকে শুরু, 18 সালের শেষ 11 নভেম্বর অনানুষ্ঠানিক সমাপ্তি। এটা হলো আনুষ্ঠানিক সমাপ্তি। আর এইটা হলো এই দিনকা জার্মানি ফ্রান্সের নিকট আত্মসমর্পণ করে। ফ্রান্সের নিকট আত্মসমর্পণ। এই আত্মসমর্পণটা হয়েছিল 18 সালের 11 নভেম্বর। ফ্রান্সের নিকট আত্মসমর্পণ জার্মানির। দুইটা বিশ্বযুদ্ধেই জার্মানি ফ্রান্সের নিকট আত্মসমর্পণ করেছিল। এখন বলা হলো এটা আসলে গ্রেট ওয়ার কেন? গ্রেট ওয়ারটা কেন? বিকজ গ্রেট ইকোনমিক পাওয়ার্স were involved. গ্রেট ইকোনমিক পাওয়ার্স ওয়ার ইনভলভড। এই গ্রেট ইকোনমিক পাওয়ার্স আর কারা? এবং সেই গ্রেট ইকোনমিক পাওয়ার্স এদের মধ্যেই একটা বিভক্তি ছিল। এই গ্রেট ইকোনমিক পাওয়ার্স এরা এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাই এটা ওয়ার্ল্ড ওয়ার। এবং সারা বিশ্বের গ্রেট ইকোনমিক পাওয়ার্স ছিল। এবং তার মধ্যে যদি বলেন এই যুদ্ধের অন্যতম একটা কারণ ছিল, সেটা ছিল ইউরোপিয়ানদের বিভক্তি। আমি এই কথাটা লিখতে হবে, পুরোটা লিখতে হবে, এরপরে আমি একটা আলোচনায় আসবো, তারপর আমি খাতায় লেখানোর মানে সামারি দেব। ইউরোপিয়ানদের বিভক্তি ছিল। গ্রেট ইকোনমিক পাওয়ার্স অর্থাৎ সারা বিশ্বের গ্রেট ইকোনমিক পাওয়ার্স এখানে ইনভলভ ছিল। ইউরোপিয়ানদের বাইরে জাপান এবং ইউএসএ ছিল। জাপান এবং ইউএসএ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। আর এই যুদ্ধে এখানে যে বিষয়টা হলো যে ইউরোপিয়ানদের মধ্যে একটা বিভক্তি ছিল। সেই বিভক্তিটা কি? এখানে একটা এইটা হলো ট্রিপল অ্যালায়েন্স। আর এটা হলো ট্রিপল এন্টেন্ট। আমার আবার এমবি কেনা লাগতেছে, আমার এমবি শেষ হয়ে গেছে, মানে আমি যেটা দিয়ে দেখি সেটা ট্রিপল এন্টেন্ট, ENTENTE, এন্টেন্ট। ট্রিপল অ্যালায়েন্স আর ট্রিপল এন্টেন্ট, এটা হলো মৈত্রী জোট। বাংলায় বলে মৈত্রী জোট, আর এটা বলে মৈত্রী আঁতাত।
মৈত্রী জোট, মৈত্রী আতাত। এই মৈত্রী জোট এটা গঠিত হয় 1800, আচ্ছা এটা পরে লিখতেছি। এখানে কে কে আছে? 1 নম্বরে আছে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, সব সাম্রাজ্যগুলো। 2 নম্বরে হলো প্রুশিয়া সাম্রাজ্য, PRUSSIA, প্রুশিয়া সাম্রাজ্য। এবং সেই প্রুশিয়া সাম্রাজ্য এটাই বর্তমান জার্মানি। প্রুশিয়া সাম্রাজ্য বর্তমানে জার্মানি। আর 3 নম্বর হলো ইতালি। আর এখানে আছে 1 নম্বরে ব্রিটিশ সাম্রাজ্য। 2 নম্বরে ফরাসি সাম্রাজ্য। 3 নম্বরে জার সাম্রাজ্য। ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য, জার সাম্রাজ্য। এই জার সাম্রাজ্যই এটাই পরে হয় সোভিয়েত ইউনিয়ন, এটাই বর্তমান রাশিয়া। অর্থাৎ বর্তমান যে রাশিয়া তার নাম ছিল ওই সময় জার সাম্রাজ্য। এই ট্রিপল এন্টেন্ট এটা গঠিত হয় 1907 সালে। এইটা গঠিত হয় 1907 সালে। আর এখানে ট্রিপল অ্যালায়েন্সের মধ্যে প্রথম এই 2টা দেশ 1879 সালে তারা গঠন করেছিল ডুয়াল অ্যালায়েন্স। আর ট্রিপল অ্যালায়েন্সটা হয় 1882 সালে, অর্থাৎ ইতালি যোগ দেয় 1882 সালে। এই 1882 সালে ইতালি যোগ দেওয়ার কারণে তখন তার নাম হয় ট্রিপল অ্যালায়েন্স। আমি আপনাদের হ্যাঁ অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যই ভেঙে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি হয়েছিল। ওকে, আমি এমবি কিনতে পারছি, এখন আপনাদের বিষয়গুলো দেখতে পারবো। এখন আপনি দেখেন গ্রেট ইকোনমিক পাওয়ার্স ওয়ার ইনভলভড, এই জন্য গ্রেট ইকোনমিক পাওয়ার ছিল ইউরোপিয়ানরা, প্লাস হলো ইউরোপিয়ানদের বাইরে জাপান এবং USA, এই 2টা জড়িয়ে পড়ে। আর আপনি দেখেন গ্রেট ইকোনমিক পাওয়ার্সের মধ্যে ইউরোপিয়ানদের মধ্যে একটা বিভক্তি ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 2টা ওয়ার্ল্ড ওয়ারই ইউরোপে ছিল। আগে যত ওয়ার ছিল সবগুলোই ইউরোপে ছিল, ইউরোপ কেন্দ্রিক। আপনি ইউরোপ কেন্দ্রিক শতবর্ষব্যাপী যুদ্ধ, আমরা আগে কয়েকটা যুদ্ধ দেখছি। ম্যাক্সিমাম যুদ্ধ হিস্ট্রিতে 19বিংশ শতকের আগ পর্যন্ত আর কি, 19বিংশ শতক পর্যন্ত যা হয়েছে সবই বিংশ শতক তো ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ 1939 পর্যন্ত ম্যাক্সিমাম যুদ্ধ, এই যুদ্ধগুলো ছিল ইউরোপে। আর এশিয়ার মধ্যে এই যে রুশ জাপান যুদ্ধ ছিল কয়েকটা, আর এই যে ইন্দোচীন যুদ্ধ ছিল কয়েকটা। তার মানে এখানে যে বিষয়টা ক্লিয়ার সেটা হলো যে ইউরোপিয়ানদের মধ্যে একটা বিভক্তি ছিল, এবং সাম্রাজ্য এখানে ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য, জার সাম্রাজ্য, যেই সাম্রাজ্যের বর্তমান নাম হলো রাশিয়া। আর অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যই বর্তমান অস্ট্রিয়া হাঙ্গেরি বিভক্ত হয়ে গেছে। প্রুশিয়া সাম্রাজ্য এরই বর্তমান নাম এখন জার্মানি। এই জার্মানির নাম ছিল তৎকালীন প্রুশিয়া সাম্রাজ্য। আর 3 নম্বর হলো ইতালি। এখন 1879 সালে করছিল ডুয়াল অ্যালায়েন্স, অস্ট্রিয়া এবং হলো প্রুশিয়া, এই 2টা মিলে ডুয়াল অ্যালায়েন্স একটা জোট করছে। আর 1882 সালে ইতালি এখানে আসার পরে করেছে ট্রিপল অ্যালায়েন্স নাম হয়ে গেছে। 1907 সালে এইটার অ্যাগেনস্টে ব্রিটিশ, ফরাসি এবং জার সাম্রাজ্য 1907 সালে করে ট্রিপল এন্টেন্ট বা আতাতটা হয় গোপনে, আর দাঁতাত শব্দটা হলো প্রকাশ্যে হয়। দাঁতাত, যেটাকে ইংলিশে বলা হয় ডেটেন্ট, শব্দটা লিখে নিতে পারেন। ডেটেন্ট হলো প্রকাশ্য সমঝোতা শত্রুপক্ষের প্রকাশ্য সমঝোতাকে বলা হয় দাঁতাত। আর গোপন সমঝোতাকে বলা হয় আতাত হয় গোপনে, আর দাঁতাত হয় প্রকাশ্যে। এটা প্রকাশ্য সমঝোতা, এটা গোপন সমঝোতা, মৈত্রী আতাত। আপনি জাস্ট এই বিষয়টা একটু মাথায় রাখেন যে ইউরোপিয়ানদের মধ্যে বিভক্তি ছিল, ইউরোপিয়ানদের মধ্যে বিভক্তির কারণেই প্রথম বিশ্বযুদ্ধটা সংঘটিত হয়েছে। এখন আমি এটা মুছে ফেলবো, এরপরে আমি প্রথম বিশ্বযুদ্ধের বিষয়গুলোকে
আমি পড়াশোনার মধ্যে যাব। তাহলে বিশ্বযুদ্ধের মধ্যে যেটা দেখলাম, এটার নাম ছিল তখন মহাযুদ্ধ, গ্রেট ওয়ার। এবং মনে রাখবেন এখানে যা হয়েছে সব গ্রেট ওয়ার, গ্রেট ইকোনমিক পাওয়ার্স, এবং এরপরে যে মন্দাটা হয়েছে তার নাম গ্রেট ডিপ্রেশন, মহামন্দা হয়েছিল এই যুদ্ধের পর। এখন দেখেন প্রথম বিশ্বযুদ্ধে আসলে আমাদের পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের ইম্প্যাক্ট এখন পর্যন্ত আমরা বহন করতেছি। প্রথম বিশ্বযুদ্ধ, এখান থেকে আগে দেখি বিগত প্রশ্ন। বর্তমান যে নতুন সিলেবাস, সেই সিলেবাসে 36তম বিসিএস একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা ছিল যে 14 দফার কততম দফায় জাতিপুঞ্জ গঠনের কথা বলে? 14 দফার কততম দফায় জাতিপুঞ্জ গঠনের কথা বলা হয়? এর উত্তর ছিল 14তম দফা। 14তম দফায় 35তম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল 1917 সালের বেলফোর ঘোষণার বিষয়বস্তু কি ছিল? উত্তর ছিল ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা। এবং সেই ইহুদি রাষ্ট্রটাই হলো বর্তমান ইসরায়েল, যেটা 1948 সালে হয়। 1948 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু ঘোষণাটা ছিল 1917 সালে। ও ক্যামেরাটা একটু নিচে নামাইতে হবে না? আচ্ছা, এখানে তো এই যে, আচ্ছা আমি কি করতেছি? ইয়েস, হ্যালো, হ্যাঁ নানু, আমি ব্যস্ত, একটু পরে ফোন করেন। ওকে। তো এখন দেখেন বিগত প্রশ্ন 36তম 35তমতে আসছে 37, 38, 39, 40, 41, 42। পুরো 6টা বিসিএসে আর কোনো প্রশ্ন এখান থেকে আসে না। কিন্তু এটা আসলে পড়া জরুরি কিনা একটা বিষয় দেখেন। প্রথম বিশ্বযুদ্ধের এই দুইটাই কিন্তু ফলাফল ঘটনা থেকে আসে নাই। প্রথম বিশ্বযুদ্ধের ফলে 14 দফা দিয়েছিল 1918 সালে, সেই 14 দফা থেকে প্রশ্ন আসছে। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু এই বেলফোর ঘোষণা হয়েছিল, তার প্রেক্ষিতে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল থেকে দুইটা প্রশ্ন আসছে। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা থেকে প্রশ্ন তেমন একটা আসে না, ঘটনা থেকে প্রশ্ন খুব কম আসে, ফলাফল থেকে বেশি প্রশ্ন আসে, কারণ ফলাফলের ইম্প্যাক্ট অনেক বেশি। দেখেন প্রথম বিশ্বযুদ্ধ না হইতো তাহলে কিন্তু আপনি দেখেন এসিটোন আবিষ্কার হইতো না, এসিটোন আবিষ্কার না হলে বেলফোর ঘোষণা হইতো না, এরপরে 14 দফা হইতো না, লেনিনের পিস ডিক্রি ঘোষণা করা হতো না, প্যারিস পিস সেটেলমেন্ট হতো না, ভার্সাই সন্ধি হতো না, রুশ বিপ্লব হতো না, রুশ বিপ্লবটাও কিন্তু হতো না, তারপরে আপনার সেবার সন্ধি হতো না, জাতিপুঞ্জ হতো না। সেবার সন্ধি না হলে কিন্তু অটোম্যান সাম্রাজ্যের পতনও হতো না, অটোম্যান সাম্রাজ্যের পতন হতো না। কুর্দিস্তান, আজকে যে কুর্দিস্তান, সেই কুর্দিস্তানের ভূমি নিয়ে দ্বন্দ্ব হতো না। তারপরে দেখেন লৌকর্ণ চুক্তি হতো না, প্যারিস প্যাক্ট যেটা 1928 সালে সেটা হতো না, মহামন্দা হইতো না 1929 সালে। মহামন্দা না হলে কিন্তু গ্রেট ডিল ঘোষণা করতো না, গ্রেট ডিপ্রেশনের কারণে গ্রেট ডিল ঘোষণা করেছে ফ্রাঙ্কলিন রুজভেল্ট। গ্রেট ডিল ঘোষণা না করলে আজকে ওয়ার্ল্ড ব্যাংক IMF হতো না, ডাউস প্ল্যান হইতো না, ইয়াং প্ল্যান হইতো না। ইয়াং প্ল্যানে জার্মানিকে শাস্তি দেওয়া হয়, সেই ইয়াং প্ল্যান না হলে কিন্তু আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলার ঘটাইতো না। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ না হলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইতো না। এবং দুইটা বিশ্বযুদ্ধেই জার্মানি এখানে দুইটা বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে, অর্থাৎ দুইটা বিশ্বযুদ্ধে জার্মানি ফ্রান্সের নিকট আত্মসমর্পণ করে। অর্থাৎ আজকের ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের কারণে। তার মানে গ্রেট গেম যেটা বর্তমানে যে আফগানিস্তান নিয়ে যে গ্রেট গেমটা কি? গ্রেট গেমটা হলো আফগানিস্তান নিয়ে ব্রিটিশ এবং রাশিয়ার মধ্যে দুইবার 1838 এবং 1878 সাল দুইবার যুদ্ধ হয়েছিল। অর্থাৎ গ্রেট গেমটা হলো যে গ্রেট গেম নাম দিয়েছে একটা ডিপ্লোমেসির ভাষা, যে একটা বিষয়কে নিয়ে একটা
কিছু নাই, অর্থাৎ অসার একটা বস্তু নিয়ে দুই পক্ষে টানাটানি, এটাকে বলা হয় গ্রেট গেম। আমি আপনাকে আজকে আলোচনার মধ্যে আমি দেখাবো, তারপর আমি মুখে একটা বলে নেই, মানে মৌখিকভাবে বলি। এটা হলো মধ্য এশিয়ায়, সেন্ট্রাল এশিয়া, যেটা মধ্য এশিয়ায়, যেমন কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এখনও ওই সব দেশে এবং আফগানিস্তানেও একটা খেলা হয়, বাজিকাশি খেলা। মানে বাজিকাশির আর একটা নাম আছে। ওই খেলাটা হলো যে একটা মহিষ থাকবে, সে মহিষের মাথা থাকবে না, তারপর ওটা মাঠের মাঝখানে থাকবে। এরপর ওই মহিষটার দেহটা কে কোন গোল পোস্টে নিতে পারে, একটা এরিয়া থাকবে যে কে টেনে ওই পাশে নিতে পারে, কে টেনে এই পাশে নিতে পারে। এই খেলাটা এখন পর্যন্ত হয়, এবং সেই খেলাটাই হয়তো একসময় আফগানিস্তানকে নিয়ে ব্রিটিশ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে দুইবার যুদ্ধ হয়েছিল, এবং সেই অবসানটা হয়েছে 1919 সালে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে সেই যুদ্ধের সমাপ্তি ঘটে, কারণ ওই যুদ্ধের সময় রাশিয়া এবং ব্রিটিশ এদের মধ্যে ঐক্য ছিল। দেখেন না, মৈত্রী আঘাত, এই ঐক্যের কারণেই আফগানিস্তান মুক্তি হয়। আফগানিস্তান স্বাধীন হয় কিন্তু 1919 সালে। তার মানে এই আফগানিস্তানে এখনও সোভিয়েত ইউনিয়ন কিন্তু আবারও যুদ্ধ করেছিল আফগানিস্তানে 1979 সালে। আবার কয়েকদিন আগে যুদ্ধ করলো ইউএসএ, এবং এই ইউএসএর পতনের পিছনে ভ্লাদিমির পুতিনের হাত আছে, সেটা মানে এখন বলা হয়। ডিপ্লোম্যাটরা তাই বলতেছে। আপনারা যারা পত্রিকা পড়েন, ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখেন, তারা কিন্তু এটা দেখতেছেন যে বলতেছে যে ভ্লাদিমির পুতিনের কারণেই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পতন হয়েছে। 2001 সাল থেকে 2021, 20 ইয়ার্স, 20 বছর যাবৎ যুদ্ধ করেও এখানে আফগানিস্তান থেকে মানে পালায়ে গেছে এক রকমের মার্কিন সৈন্যরা, পালায়ে কাজাকস্তান দিয়ে চলে গেছে। তার মানে আফগানিস্তানে আমরা আসবো, এই গ্রেট গেমও হতো না, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ইম্প্যাক্ট অনেক বেশি। এবং এই যুদ্ধের অন্যতম কয়েকটা কারণ ছিল, সেটা হলো যে কারণের মধ্যে একটা হলো যে ইউরোপিয়ানদের মধ্যে ঐক্য ছিল না। ইউরোপিয়ানদের মধ্যে এক পক্ষ আর এক পক্ষের মধ্যে শত্রুতা ছিল। আমরা দুইটা জোট দেখলাম। এরপরে হলো এখানে প্রচুর, যেটা হলো বর্তমানে আপনি মনে রাখবেন, আমি আপনাদেরকে আগেও বলেছি যে ইন্টারন্যাশনাল যত ক্রাইসিস আছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস হয় তিনটি কারণে হয়। নাম্বার 1 হলো আর্মস, অস্ত্রের কারণে হয়। নাম্বার 2 হলো এনার্জির কারণে হয়, এনার্জি অর্থাৎ জ্বালানি নিয়ে হয়। নাম্বার 3 হলো ট্রেড নিয়ে হয়। এই তিনটা হলো যুদ্ধের অন্যতম কারণ। দ্বন্দ্ব, সংঘাত যত কিছু আছে তার মূল কারণ হলো এই তিনটা। এবং সেই তিনটা হলো আরেকটু নিচে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওকে, এখন দেখেন, সেটা হলো যে আফগানিস্তানি আমরা বলবো, আজকের টপিকটাকে শেষ করি। এখন তাহলে আর্মস, এনার্জি এবং ট্রেড, এই তিনটি ছাড়া কোনো দ্বন্দ্ব নাই। সব দ্বন্দ্বের মূল হলো এই তিনটা। আপনি বলবেন রোহিঙ্গা ক্রাইসিস কেন? কারণ ওখানে কালাদান প্রজেক্ট ইন্ডিয়ার, রাখাইনে ইন্ডিয়ার কালাদান প্রজেক্ট। আর চায়নার যেটা হলো যে ওই যে নতুন যে শীতে বন্দর, সেই বন্দরের ওখানে পুরো লিস্টটা নিয়েছে চায়না। এবং এখানে চায়না এবং ইন্ডিয়ার স্বার্থ আছে, যে কারণে তারা এই রোহিঙ্গা ক্রাইসিস ঘটাইছে। তার মানে এখানে সবচেয়ে বড় কোনটা? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এখানে ফ্যাক্ট। এরপরে দেখেন, আপনি যে কোনো ক্রাইসিস বলেন, আজকে উত্তর কোরিয়া দেখেন, উত্তর কোরিয়া পৃথিবীর সবচাইতে যুক্তরাষ্ট্রের কাছে শত্রু। কিন্তু উত্তর কোরিয়া যদি আজকে বলে যে আমি আমার পরমাণু অস্ত্র তৈরি করার জন্য যে ইউরেনিয়ামও, সেটা আমি আমদানি রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমদানি করব। সেই ইউরেনিয়ামটা যদি আমদানি করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, যুক্তরাষ্ট্রের পরের দিনই বলবে যে নর্থ কোরিয়া ইজ অ্যাবসলিউটলি সিভিলিয়ান স্টেট অ্যান্ড উই ওয়ান্ট নর্থ কোরিয়া ইজ দ্য ভেরি ভেরি মডেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তখন কিন্তু তার পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে মূল ফ্যাক্ট হলো ইউরেনিয়াম আমদানি। যদি ইউরেনিয়াম আমদানিটা সে রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে করতো, তাহলে উত্তর কোরিয়া কখনো শত্রু রাষ্ট্র বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা দেশের প্রতি অবরোধ আছে, সেটা হলো কার? উত্তর কোরিয়ার উপরে। সে অবরোধটা আর থাকতো না। তার মানে এখানে আর্মস ফ্যাক্ট না, এখানে আর্মসও একটা ফ্যাক্ট, কিন্তু ট্রেড হলো মেইন ফ্যাক্ট, জ্বালানি একটা ফ্যাক্ট। ঠিক তেমনি ওই সময়ও এই প্রথম বিশ্বযুদ্ধের যে ফ্যাক্টটা ছিল, সেটা ছিল অন্যতম কারণ হলো গুরুত্বপূর্ণ হলো জ্বালানি বা হলো এনার্জি, অথবা যেটা হলো অয়েল অ্যান্ড গ্যাস, এটার একটা ফ্যাক্ট ছিল। এবং সেই ফ্যাক্টটাই আমরা দেখব। একটু মাথা ঠান্ডা রাখতে হবে এখানে, এই বিষয়টা বোঝার জন্য মাথা ঠান্ডা থাকতে হবে। কারণ
একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বিষয়টা খুব সহজ, বিষয়টা খুবই সহজ। আমি ওখানে যাওয়ার আগে লিখে নেই প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধের কারণ সবাই লিখি। প্রথম বিশ্বযুদ্ধের কারণ, এগুলো পরীক্ষা সাধারণত আসবে না। নাম্বার ওয়ান হলো ইউরোপিয়ানদের বিভক্তি। ইউরোপিয়ানদের বিভক্তি। নাম্বার টু হলো ট্রিপল অ্যালায়েন্স। ট্রিপল অ্যালায়েন্স। নাম্বার 3 ট্রিপল এন্টেন্ট। একটু আগে যেগুলো আমরা দেখলাম ওগুলোই ট্রিপল এন্টেন্ট, যেটা হলো 1907। ট্রিপল অ্যালায়েন্স হলো 1882। 79 সালে ছিল ডুয়াল অ্যালায়েন্স, 82 সালে ট্রিপল অ্যালায়েন্স। নাম্বার 4 ব্ল্যাক হ্যান্ড। ব্ল্যাক হ্যান্ড গঠন। ব্ল্যাক হ্যান্ড গঠন হয় 1907 সালে। ব্ল্যাক হ্যান্ডটা কি? ব্ল্যাক হ্যান্ড হলো সার্বিয়ার জাতীয়তাবাদীদের গোষ্ঠী। জাতীয়তাবাদীদের গোষ্ঠী বা হলো সংগঠন। জাতীয়তাবাদীদের সংগঠন হলো ব্ল্যাক হ্যান্ড। এই ব্ল্যাক হ্যান্ড গঠন করা হয়েছে কেন সেটাই আমরা একটু পরে দেখব। ব্ল্যাক হ্যান্ড গঠন। আর নাম্বার 5 ছিল মূল কারণ। নাম্বার 5টাই ছিল মূল কারণ। সেই কারণটা আমরা উজ্জ্বল রাখলাম, সেটা হলো বোর্ড দেখার পরে 5 নম্বর কারণটা লিখব। বোর্ড দেখার পরে 5 নম্বর কারণ লিখব। যদি 5 নম্বর কারণ লিখতে ইচ্ছা করে ফাঁকা রেখে তারপরে আমি যে বোর্ডটা আঁকবো সেই বোর্ডের তথ্যগুলো দেখে তারপরে আপনি ওটা লিখবেন। ক্লিয়ার? ব্ল্যাক হ্যান্ড গঠন, এটা হলো সার্বিয়ার জাতীয়তাবাদীদের সংগঠন। 5 নম্বর কারণটা আমরা লিখি নাই, আমরা বোর্ডটা দেখে নেই। বোর্ড দেখে নেই। ক্লিয়ার? এখন দেখেন এই হলো এইভাবে এটা মুছে ফেলি, তারিখটা থাকলে হবে। জার্মানি, এটা হলো ফ্রান্স, এটা হলো ইতালি, এটা হলো বলকান উপদ্বীপ, এটা হলো অটোম্যান সাম্রাজ্য, যেটা বর্তমানে তুরস্ক। এই মালভূমিটার নাম হলো আনাতোলিয়া মালভূমি। এই জন্য তুরস্কে যত আনাতোলিয়া আছে সব তুরস্কে। আনাতোলিয়া বিমানবন্দর তুরস্কে, আনাতোলিয়া মালভূমি তুরস্কে। এই আনাতোলিয়া অর্থাৎ অটোম্যান সাম্রাজ্য লিখলাম, আনাতোলিয়া এখন লেখার দরকার নেই। মনে রাখবেন এটা আসলে আনাতোলিয়া মালভূমি। আনাতোলিয়া মালভূমি।
এখন দেখেন, এইটা হলো জার সাম্রাজ্য, এই জার সাম্রাজ্য যেটা বর্তমানে রাশিয়া, এটা হলো কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগর। আর এখানেই হলো ক্রিমিয়া উপদ্বীপ, ক্রিমিয়া উপদ্বীপ, এটার নাম ক্রিমিয়া, CREMIA, ক্রিমিয়া। এই ক্রিমিয়া উপদ্বীপই এখানে একটা ঘাঁটি আছে, আপনার নাম শুনছেন, ইয়াল্টা ঘাঁটি, ইয়াল্টা, এই ইয়াল্টা সামরিক ঘাঁটি ক্রিমিয়া। যাই হোক, এই বলকান উপদ্বীপের এখানে 11টা দেশ, এখানে ভূমধ্যসাগর, মোটামুটি বোঝা গেছে এটা ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর, ইয়াল্টা সামরিক ঘাঁটি রাশিয়ার, ক্রিমিয়া উপদ্বীপ, বলকান উপদ্বীপ, জার্মানি, ফ্রান্স, UK, ইতালি। আর এখানে হলো অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, এই যে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। এখন দেখেন, বলকান উপদ্বীপের 11টা দেশ আছে বর্তমানে। উপদ্বীপ কেন? কারণ 3 দিকে পানি। উপদ্বীপ বলা হয় যখন 3 দিকে পানি থাকে, একদিকে স্থল থাকে, তখন তাকে উপদ্বীপ বলা হয়। এই বলকান উপদ্বীপের দেশ আছে 11টা, এবং 11টা দেশ সবাই হলো স্মল স্টেট। এই দেশগুলো হলো স্মল স্টেট, এবং স্মল স্টেট বলা হয় যেগুলো সামরিক শক্তিহীন রাষ্ট্র, সামরিক শক্তিহীন রাষ্ট্র বা সামরিক দিক থেকে দুর্বল। সামরিক দিক থেকে দুর্বল হলে তাকে বলা হয় স্মল স্টেট, আর সামরিক দিক থেকে বড় হলে তাকে বলা হয় বিগ স্টেট। এবং এখানে দেশগুলো কারা? এই বলকান উপদ্বীপ, এখানে দেশ হলো সার্বিয়া, আর নিচে সার্বিয়া, কসোভো, আলবেনিয়া। আমি বলকান উপদ্বীপ শব্দটা কেটে দিলাম। তাহলে এখানে গ্রিস, এখানে ক্রোয়েশিয়া, তাহলে আলবেনিয়া, সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, তারপরে হলো আপনার বসনিয়া, অর্থাৎ এরকমের ছোট ছোট 11টা দেশ। এখানে আছে রোমানিয়া। ছোট ছোট 11টা দেশ নিয়ে এই জায়গা হলো, সেই 11টা দেশটা হলো বর্তমান যে বলকান উপদ্বীপ সেখানে। এই বর্তমানে যে কটা দেশ আছে ঠিক তখনও এই কটা দেশ ছিল। মাঝখানে যুগোস্লাভিয়া কয়েকটা দেশকে একত্র করে গঠন করা হয়েছিল। এই প্রথম বিশ্বযুদ্ধের কারণেই 1919 সালে যুগোস্লাভিয়া নামে একটা রাষ্ট্র করা হয়, এই ছোটো ছোটো রাষ্ট্রগুলো নিয়ে। আমি সেখানেও আসবো। যারা জানেন যুগোস্লাভিয়া নামে একটা রাষ্ট্র ছিল যেখানে 7টা দেশ, এখন বর্তমানে সেটা ভেঙে 1992 সালে ভেঙে যায় এবং এখন পর্যন্ত 7টি রাষ্ট্র হয়, এবং সেটা এই বলকান উপদ্বীপের এই স্মল স্টেট 7টি দেশকে নিয়ে। কারণ সিকিউরিটির জন্য এই 7টি দেশকে একত্র করা হয়েছিল 1919 সালে। এখন বিষয়টা হলো যে এই বলকান উপদ্বীপের দেশগুলো এরা সামরিক শক্তিহীন ছিল, কিন্তু তাদের পাশে দেখেন এখানে অটোম্যান সাম্রাজ্য, এখানে জার সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, প্রুশিয়া সাম্রাজ্য বা জার্মানি, তার পাশে কতগুলো সাম্রাজ্য। আর এই বলকান অঞ্চল ছিল খনি সমৃদ্ধ, একটা খনি সমৃদ্ধ অঞ্চল ছিল এটা। বলকান শব্দের অর্থ হলো বরফ দ্বারা আচ্ছাদিত, অর্থাৎ যেখানে বরফ থাকে, বরফ গলে গেলে ওখান থেকে ইজিয়েস্ট ওয়েতে খনি উত্তোলন করা যায়, এবং সেই ইজিয়েস্ট ওয়েতে খনি উত্তোলন করা সম্ভব এই অঞ্চল থেকে, এবং সেজন্য সবার একটা নজর ছিল এই বলকান অঞ্চল। এবং এখানে অস্ট্রো হাঙ্গেরি একবার আক্রমণ করেছিল এই বলকান অঞ্চলে। সেই আক্রমণের প্রেক্ষিতে 1907 সালে এই সার্বিয়ার জাতীয়তাবাদী কর্মীরা 1907 সালে এখানে তৈরি করেছিল ব্ল্যাক হ্যান্ড। এই ব্ল্যাক হ্যান্ড নামক জাতীয়তাবাদী কর্মীদের যে জোট, সেই জোটের নাম ব্ল্যাক হ্যান্ড। এই ব্ল্যাক হ্যান্ড করেছে সার্বিয়া, কারণ এখানে অস্ট্রো হাঙ্গেরি 1907 সালের দিকে একটা আক্রমণ করেছিল, তার প্রেক্ষিতে। এখন দেখেন তাদের প্রতি একটা অবিশ্বাস সবার প্রতি, মানে এদের একটা অবিশ্বাস যে এরা আমাদেরকে যে কোনো সময় আমাদের কি করবে, আমাদের এই খনিটা নিয়ে যাবে। এখন দেখেন কিভাবে যুদ্ধে একটা দেশ আর একটা দেশের সাথে কীভাবে ইনভলভ হয়ে যায়, তা আমরা এই প্রেক্ষাপটটা দেখি আমরা বুঝতে পারবো। তবে একটা কাজ করব, এটা দেখার আগে একটা কাজ আমরা করে ফেলবো। সেই কাজটা হলো, এক পাশে লিখবো আমরা কেন্দ্রীয় শক্তি, খাতায় লিখে ফেলি।
ওই যে 5 নম্বর কারণটা ফাঁকা রেখে তারপর নিচে লিখি কেন্দ্রীয় শক্তি, সেন্ট্রাল পাওয়ার্স। সেন্ট্রাল পাওয়ার্স। প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু অক্ষ শক্তি শব্দটা ব্যবহৃত হবে না, কিন্তু আমরা ব্যবহার করে থাকি, কারণ এখানে অক্ষ শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে ছিল কেন্দ্রীয় শক্তি। এখন দেখেন কেন্দ্রীয় শক্তিতে 1 নম্বর দেশটা 1 অস্ট্রো হাঙ্গেরি, 2 প্রুশিয়া সাম্রাজ্য বা জার্মানি, প্রুশিয়া অথবা জার্মানি, 3 অটোম্যান সাম্রাজ্য, অটোম্যান সাম্রাজ্য অথবা তুরস্ক, 4 বুলগেরিয়া, 4 বুলগেরিয়া, 4 বুলগেরিয়া। এই 4টা একটা পক্ষ ছিল, তাদেরকে সমর্থন, যুদ্ধ করে না, সরাসরি সমর্থন করেছে ফিনল্যান্ড, আজারবাইজান, ফিনল্যান্ড, আজারবাইজান, এই 2টা দেশ সমর্থন করেছিল কেন্দ্রীয় শক্তিকে। কেন্দ্রীয় শক্তিতে 4টা পক্ষ ছিল, অস্ট্রো হাঙ্গেরি, প্রুশিয়া, অটোম্যান সাম্রাজ্য, বুলগেরিয়া। তাদেরকে সমর্থন করেছিল ফিনল্যান্ড, আজারবাইজান। এই জায়গাটা লিখব মিত্র শক্তি বা অ্যালাইড পাওয়ার্স, মিত্র শক্তি অথবা অ্যালাইড পাওয়ার্স। মিত্র শক্তি বা অ্যালাইড পাওয়ার্স 1 নম্বর ওই যে ট্রিপল এন্টেন্টের যে 3টা, তারা হবে ব্রিটিশ সাম্রাজ্য, যদি এটা 1 নম্বরে ফ্রান্স হবে, যা হোক, ফরাসি সাম্রাজ্য, 3 নম্বরে জার সাম্রাজ্য, আর সেই জার সাম্রাজ্যই বর্তমান নামটা হলো রাশিয়া, জার সাম্রাজ্য। 4 নম্বরে ইতালি। ইতালি কিন্তু ট্রিপল অ্যালায়েন্সের মধ্যে ছিল, আপনার যে শকের মধ্যে, এই জন্য এটা ব্র্যাকেটে লিখব 1915। এটা 1915 সালে এই পক্ষ ত্যাগ করে ওই পক্ষে চলে যায়। 5 জাপান, 6 ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য, জার সাম্রাজ্য, ইতালি, জাপান, 6 ইউএসএ, এটা ব্র্যাকেটে 1917। ইউএসএ এখানে জয়েন করেছে 1917 সালে, 1917 সালে। এবং এখানে এই মৃত্যু শক্তিকে এদেরকে সমর্থন করেছিল সার্বিয়া, সমর্থন সার্বিয়া ও বলকান। বলকানের দেশগুলো মৌন সমর্থন ছিল মৃত্যু শক্তির দিকে, সার্বিয়া, মন্টিনিগ্রো, বেলজিয়াম, যাই বলেন, এরা এদেরকে সমর্থন করেছিল। তাহলে মূল পক্ষ ছিল এখানে ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি, জার সাম্রাজ্য, ইতালি, জাপান এবং ইউএসএ। আর এখানে হলো অস্ট্রো হাঙ্গেরি, প্রুশিয়া, জার্মানি, অটোম্যান সাম্রাজ্য, বুলগেরিয়া। সমর্থন করেছিল ফিনল্যান্ড এবং আজারবাইজান। ক্লিয়ার? আপনি এইটা দেখেন। এখন আমি যেটা লিখব, আসলে এই পক্ষ এদিকে গেল, ওই পক্ষ ওদিকে গেল, কে কোন স্বার্থে গেল, জাস্ট আমি একটা সামারি আলোচনা করে আমি লিখে দিব কেন কে আসছে। তাহলে দেখেন, এখন এই বলকান অঞ্চলটা হলো খনি সমৃদ্ধ অঞ্চল, এটা হলো খনি সমৃদ্ধ অঞ্চল। তো খনি সমৃদ্ধ অঞ্চলে এইখানে এই ওদের একটা অবিশ্বাস যে এই সাম্রাজ্যগুলো তারা আমাদেরকে যে কোনো সময় আমাদেরকে দখল করে নেবে, এই অবিশ্বাস থেকে তারা কিন্তু ব্ল্যাক হ্যান্ড গঠন করেছিল। তো যা হোক, এই অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ, লিখতে হবে না, জাস্ট দেখেন, যুবরাজ তার নাম হলো ফার্ডিন্যান্ড। অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ নাম হলো ফার্ডিন্যান্ড, FARDI
NAND, ফার্ডিন্যান্ড। এই ফার্ডিন্যান্ড সে এই বসনিয়ায় গেছে হানিমুন করতে। হানিমুনে যায় বসনিয়া, খেয়াল করে শুনবেন। হানিমুনে গেলে অবশ্যই তার সাথে স্ত্রী থাকবে নাকি, হানিমুন তার মামারা নিয়ে যাব না। তো হানিমুনে গেছেন বসনিয়ার রাজধানী সারায়েভোতে। বসনিয়ার রাজধানীর নাম হলো সারায়েভো। আপনারা কিন্তু রাজধানী পড়ার ক্ষেত্রে এই বলকান অঞ্চলের রাজধানী আর পূর্ব ইউরোপের রাজধানী এগুলো পড়ে ফেলবেন। পূর্ব ইউরোপের রাজধানী আর এখানে রাজধানী, আর হলো পশ্চিম আফ্রিকার দেশগুলোর রাজধানীগুলো গুরুত্বপূর্ণ। আর দক্ষিণ পূর্ব এশিয়া আগে আসতো, এখন আর আসে না। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আগে আসতো, এখন আর আসে না। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আপনার মনে করেন ব্রুনাই, বন্দেশ্বরী বেগওয়ান, ব্রুনাই, পূর্ব তিমুর, দিল্লি, এই সমস্ত রাজধানীগুলো ইম্পর্ট্যান্ট। তবে বলকানের আর হলো বলকান, মধ্য এশিয়া, বলকান, মধ্য এশিয়া, পূর্ব ইউরোপ, এই তিনটা হলো মানে রাজধানীর জন্য গুরুত্বপূর্ণ। এর 4 নম্বরে হলো পশ্চিম আফ্রিকা, 4 নম্বর হলো পশ্চিম আফ্রিকা, আর 5 নম্বরে গিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া। এরপর যদি বলেন ভাই কোনটা, তাহলে দক্ষিণ আমেরিকা। এরপর যদি বলেন দরকার নেই, এরপর যা আসবো কানাডা রাজধানী জীবন আসবে না। আসতে পারে ভাই, অনেকে অটোয়া দাগাবে, আসলে কিন্তু কানাডা রাজধানী কি অটোয়াই, মন্ট্রিল। কানাডা রাজধানী মন্ট্রিল, দাগাবে অটোয়া, বুঝছেন না? কানাডা রাজধানী অটোয়া, দাগাইতে পারে মন্ট্রিল। আবার অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু ক্যানবেরা, অনেকে দাগাই ফেলে সিডনি, জানেন? বলেন তো একজন পাকিস্তানের রাজধানী কি, করাচি নাকি লাহোর? বলেন তো পাকিস্তানের রাজধানী করাচি নাকি লাহোর? ইন্নালিল্লাহ। বসনিয়ায় গেছেন, হ্যাঁ। করাচি নাকি লাহোর? আসলে হবে ইসলামাবাদ। অনেকেই মনে করি আমরা এটা মনে হয় করাচি, বুঝছেন? দেখেন, বসনিয়ার রাজধানী সারায়েভোতে হানিমুনে গেছেন। সার্বিয়া যান নাই ভাই, গেছেন সারায়েভোতে। এখানে স্ত্রী সহ গেলে এখানে তাদের মধ্যে একটা অবিশ্বাস যে এ আসলে হানিমুন করতে আসে নাই, সে আসলে আমাদের দখল করতে আসছে। এবং সেই জন্য এই সার্বিয়ার জাতীয়তাবাদী কর্মী প্রিন্সিপ, নাম হলো প্রিন্সিপ, তিনি এই 1914 সালের 28 জুন, যেদিনকে গেছিল 14 সালের 28 জুন, এই দিনকাই এই সারায়েভোতে বসে প্রিন্সিপ, উনি সার্বিয়া বাড়ি সার্বিয়া, কিন্তু সারায়েভোতে বসে হত্যা করেছে। এই সারায়েভোতে এই ফার্ডিন্যান্ডকে স্ত্রী সহ হত্যা করে। অর্থাৎ 1914 সালের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড বসনিয়া গিয়েছিল। সেই বসনিয়ার সারায়েভোতে, আমি লেখাই দেবো পরে, একটুখানি শুনে রাখেন। সারায়েভোতে ওখানে সার্বিয়ার যুবরাজ, সার্বিয়ার জাতীয়তাবাদী কর্মী প্রিন্সিপ তাকে হত্যা করে। অস্ট্রিয়া সার্বিয়াকে 1 মাসের সময় দেয় যে 1 মাসের মধ্যে তুমি এই প্রিন্সিপকে আমার হাতে হস্তান্তর করবা। সেই 1 মাসের মধ্যে দিতে ব্যর্থ হওয়ায় 1 মাস পর 28 জুলাই, এই জন্য যুদ্ধ শুরু হয়েছে কিন্তু 28 জুলাই, নট জুন। অর্থাৎ 28 জুন হত্যাকাণ্ড হয়েছে, 28 জুলাই এই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে। এই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করলেই প্রথম বিশ্বযুদ্ধ বেঁধে যায়। এখন দেখেন, ওই ট্রিপল অ্যালায়েন্স অনুসারে অস্ট্রিয়া তো ওদের পক্ষ, তার মানে ও এখানে চলে গেলে এই খনিটা তো ও দখল করে নিবে। তাহলে জার সাম্রাজ্য কি দেখবে না। এই জন্য জার সাম্রাজ্য বলে এই সার্বিয়ার জনগণ রুশ ভাষায় কথা বলে, এই রুশ ভাষাভাষী জনগণকে রক্ষা করা আমার দায়িত্ব। সার্বরা মুসলিম ছিল, এবং এই সার্ব মুসলিমদের, অর্থাৎ রুশ ভাষাভাষী মুসলিমদেরকে রক্ষা করা আমার দায়িত্ব। এই কথা বলে এই সার্বিয়াকে প্রথম সমর্থন করে জার সাম্রাজ্য। দেখেন, ওকে সমর্থন করলো। মৈত্রী চুক্তি, যেটা হলো ট্রিপল অ্যালায়েন্স, সেখানে অস্ট্রো হাঙ্গেরির সাথে কে ছিল? জার্মানি অস্ট্রো হাঙ্গেরিকে সমর্থন করে। এদিকে ওই যে ট্রিপল এন্টেন্ট অনুসারে ফ্রান্স সমর্থন করে সার্বিয়াকে। ওই যে রাশিয়াকে সমর্থন করতে হবে, তার মানে সার্বিয়ার পক্ষে চলে যায় কে, বা জার সাম্রাজ্যের পক্ষে যায় ফ্রান্স। এখন দেখেন, ফ্রান্স চলে গেল ওর পক্ষে, জার্মানি ওর পক্ষে, ওই চুক্তি অনুসারে মৈত্রী, ট্রিপল অ্যালায়েন্স আর ট্রিপল এন্টেন্ট, একটু আগে যেটা দেখলেন। এখন দেখেন জার্মানি কি করলো?
জার্মানি, জার্মান যে নৌবাহিনী ছিল সে নৌবাহিনী খুব শক্তিশালী, তার নাম ইউবোটস। ইউবোটস হলো জার্মান নৌবাহিনী। ইউবোটস হলো জার্মান নৌবাহিনী। একবার পরীক্ষা আসছিল, কোন একটা পরীক্ষা, ইউবোটস কোন দেশের নৌবাহিনী? জার্মান নৌবাহিনী। এই ইউবোটস তারা খুব শক্তিশালী। ইউ মানে আন্ডার ওয়াটার, ইউ মানে আন্ডার ওয়াটার, অর্থাৎ এটা হলো পানির নিচে, অর্থাৎ যে ডুবোজাহাজ, সেই ডুবোজাহাজের কনসেপ্টটা জার্মানরা দিয়েছিল এবং এটা ইউ শেপ, এরকম উঁচু ছিল, অর্থাৎ এখান থেকে আক্রমণ করলে মানে নৌকাগুলো এরকম উঁচু ছিল দুই সাইড, আর মাঝখানে তার শত্রুর আক্রমণটা তারা প্রতিহত করতে পারত। সেই ইউবোটস কী করলো, এখান থেকে এসে জিব্রাল্টার দিয়ে ভূমধ্য সাগর দিয়ে এই অটোমান সাম্রাজ্যের কাছে এখানে তারা এই দার্দানেলিস এবং হলো বসফরাস প্রণালী দিল। সেই প্রণালী দিয়ে তারা এখান দিয়ে গিয়ে এই ইয়ালটায় সামরিক ঘাঁটি এবং এখানে আক্রমণ করলো, রাশিয়া বোমাবর্ষণ করলো। এই রাশিয়া যখন বোমাবর্ষণ করে তখন এই রাশিয়া বলে বা জার সাম্রাজ্য বলে অটোমান সাম্রাজ্যকে, তুমি কেন জায়গা দিলা? আবার খেয়াল করে শুনবেন, জার্মানি ভূমধ্য সাগর দিয়ে তারপরে তুরস্কের জলসীমা ব্যবহার করে কৃষ্ণ সাগর দিয়ে এখানে বোমাবর্ষণ করলো। এখন সোভিয়েত ইউনিয়ন বললো বা জার সাম্রাজ্য বলল যে অটোমান সাম্রাজ্য কেন জায়গা দিল। এই জন্য এই 1914 সালের 3 আগস্ট ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখন ওর বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে তাহলে ও কার পক্ষ যাবে? ও অটোমেটিক্যালি জার্মানির পক্ষে যায়। এবং তুরস্ক এবং জার্মানির মধ্যে এখন পর্যন্ত ভালো সম্পর্ক। আপনারা একটা জিনিস দেখছেন, আপনাদের কারো মনে আছে কি না, যে একবার তুরস্কের গণভোট জার্মানিতে হয়েছিল, তখন কিন্তু জার্মানরা প্রতিবাদ করছিল। তুরস্কের গণভোট জার্মানিতে হয়েছিল, অর্থাৎ জার্মানি এখন বিশ্বের সবচেয়ে মজবুত অর্থনীতির দেশ, পৃথিবীর সবচেয়ে মজবুত অর্থনীতির দেশ, এবং পৃথিবীর মধ্যে তারা 4th লার্জেস্ট ইকোনমি বা 5th লার্জেস্ট ইকোনমি, 5ম বৃহত্তম অর্থনৈতিক শক্তি, এবং ইউরোপের সবচেয়ে লার্জেস্ট ইকোনমি, ইউরোপের লার্জেস্ট ইকোনমি। আপনার প্রথম যে 4টা যদি বলেন, ইউএসএ, চায়না, আর পিভিপির ক্ষেত্রে ইন্ডিয়া, জাপান, তারপরে কে? জার্মানি। অর্থাৎ পৃথিবীর সবচাইতে মজবুত অর্থনৈতিক দেশ হলো জার্মানি এবং ইউরোপের সবচেয়ে বৃহত্তম শক্তি। সেই জার্মানির যে কোনো সময় এটা বাংলাদেশের মতো হয়ে যেতে পারে, কারণ জার্মানির ওখানে যা লেবার ফোর্স তার মোর দ্যান 90% তারা হলো টার্কিশ। এই টার্কিশরা জার্মানির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে যে ব্রিটেন চলে গেছে না ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, তার কিন্তু মূল কারণ ছিল এই টার্কিশ এবং জার্মানরা। এবং এই দুইটা কারণ ছিল। কারণ কি, এখানেই সিরিয়া গৃহযুদ্ধ সব তুরস্কে গিয়ে যায়, তুরস্ক হয়ে তারা ইউরোপে গ্রিসে চলে যায়, অভিবাসী চলে যায়, এবং এখানে যাওয়ার পরে 12 লাখ অভিবাসী এই গ্রিস, মানে সিরিয়া থেকে তো 40 লাখ চলে গেছে, তার মধ্যে 12 লাখ গিয়ে গ্রিসে আশ্রয় নিয়েছিল। তখন কি করেছিল, তখন এই জার্মানি ইউরোপিয়ান একটা আইন পাশ করতে আইন উত্থাপন করে। সেই আইনটা ছিল যে 12 লাখ শরণার্থীকে ইউরোপের প্রত্যেকটা দেশ তারা ভাগ করে নেবে। এবং তারা একটা কথা বলে, সেই কথাটা বলে যে এটা মানে জার্মানির একটা কথাটা খেয়াল করবেন, যারা ইন্টারন্যাশনাল পলিটিক্সটা এন্টারটেইন করেন তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। মানে জার্মানির প্যাচটা ছিল কোথায়, আমি বর্তমান প্রেক্ষাপটটা বলতেছি। জার্মানির যে প্যাচটা ছিল সেটা হলো যে যদি তুরস্ক একজন অভিবাসীকে আশ্রয় দেয় তাহলে তুরস্কের 2 জন অভিবাসীকে ইউরোপীয় নাগরিকত্ব দিবে। তুরস্ক যদি একজন শরণার্থীকে, এখানে খুব একটা মজার বিষয় আছে, একজন শরণার্থীকে আশ্রয় দেয় তাহলে তুরস্কের 2 জনকে ইউরোপীয় ইউনিয়ন নাগরিকত্ব দিবে। এইটা জার্মানির প্রস্তাব ছিল। কারণ জার্মানি খুব চালাক এবং ইউরোপিয়ানরা তো চালাক, কিন্তু ব্রিটিশরা এটার বিরোধিতা করে, তার কারণে কিন্তু আজকে ব্রেক্সিট হয়। মানে এটা অন্যতম শেষ কারণ ছিল। কেন? কারণ তুরস্ক যে কয়জনকে আশ্রয় দেয় এরা সবাই হলো শরণার্থী, তারা হলো যুদ্ধপীড়িত, তারা হলো কি, যেমন সিরিয়া থেকে যায়, কুর্দিস্তান থেকে যায়, এখানে কুর্দিস্তান থেকে যায়, সিরিয়া থেকে যায়, ওই যে আইএস আক্রমণ ছিল, ইরাক থেকে যায়, ইয়াজিদি থেকে যায়। অর্থাৎ আইএসের একটা সংকট ছিল তখন 2013, 14, 15 সালে। তখন কি করছে, ওরা হলো অসভ্য, বর্বর, অশিক্ষিত, যাদেরকে আশ্রয় দেয়। আর তুরস্কের নাগরিক হলো কি, শিক্ষিত, মার্জিত, এবং তারা কি কর্মঠ, তারা কি মেধাবী, এবং তাদের 2 জনকে যদি ওরা নিয়োগ দেয়, মানে নাগরিকত্ব দেয়, তাহলে কিন্তু তুরস্ক এই বোঝাটা চাপাবে, ও ওখান থেকে নেবে। তুরস্ক ওদেরকে আশ্রয় দিল, ওরা
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে গিয়ে ডিস্টার্ব করলো না, আর ওরাও এখানে আসতে পারলো। এই একটা ইসের কারণেই কিন্তু ব্রিটিশরা বলছে যে না আমরা এটা মানি না, কারণ জার্মানরা তুরস্কের প্রতি কি একটু লয়াল, আর তুরস্ক এদের মানে বিপক্ষে সেই 1914 সাল থেকে কে এদের বিপক্ষে, সেই হলো ব্রিটিশরা, এবং এখনও তারা এই তুরস্কের বিপক্ষে। ওই যে এরা কিন্তু ঐতিহাসিক কারণ, একেবারে ঐতিহাসিক কারণ। তাহলে দেখেন ও কি করলো, জার্মানিকে সমর্থন করে দিল। আপনারা কি বুঝতেছেন? আরিশ তো ডিস্টার্ব করবে, আসলে ডিস্টার্ব করবে, খালি চিল্লা পাল্লা করে। আরিশ ওখানে বসে বাবা বাবা করতেছে। বাবা আরিশ দরজা লাগিয়ে রাখছি, ওরে করা যাবে না, আসলে ডিস্টার্ব করবে। আমি শেষে আনবো না দেখানোর জন্য ইনশাল্লাহ। এখন আমার এই কথাটা কি বুঝতে পারছেন ভাই, যে আমি যে কথাটা বললাম যে জার্মানি এবং তুরস্কের মধ্যে এখনও তাদের মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালো, এখনও তাদের মধ্যে সম্পর্ক ভালো। খেয়াল করেন, আপনি যে খেয়াল করে শুনবেন তার কাছে ইন্টারেস্টিং, আর যে মনে করেন বোরিংভাবে শুনবেন, শুনতে ইচ্ছা করে না, একটু মেসেঞ্জারে চ্যাট করলেন, একটু দেখলেন যে ক্লাস শেষ হয় না কারণ মেসেঞ্জারে যাবো, ফেসবুকে দেখবো, নোটিফিকেশন দেখবো, তার জন্য ভালো না। আর যার মধ্যে এইটা আছে তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনার হচ্ছে না। যার মধ্যে এই টেন্ডেন্সি যে আমি কখন চ্যাটিং করব, কখন একটু আমি করব, মানে কথা বলবো, কখনই করব, আপনি ধরে নেবেন যে আপনার হচ্ছে না। এত সোজা না ভাই। বর্তমানে আপনি গভর্নমেন্ট জব নেবেন, একেবারে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে, এত সোজা না যে আপনি খালি ভর্তি হয়ে গেলেন, আপনি আইসা একটু কিছু দেখলেন, শুরু দেখলেন না শেষ দেখলেন, টেনে দেখলেন, এত সোজা না। এত অধৈর্য হয়ে হলে আপনার কিন্তু হওয়ার চান্স কম, খুবই কম, নিঃসন্দেহে কম। যখনই দেখবেন আপনার মধ্যে এই টেন্ডেন্সি যে না আমার পড়াশোনা হচ্ছে, এটা ভালো লাগতেছে না, আমার বোরিং লাগতেছে, শুনতে ভালো লাগতেছে না, তখনই মনে নিতে হবে যে আসলে আমার হচ্ছে না। আসি আবার, এখন দেখেন অটোমান সাম্রাজ্য কার পক্ষে গেল? জার্মানির পক্ষে। তার মানে জার্মানি অস্ট্রো হাঙ্গেরি এক পক্ষ হয়ে গেল, তুরস্কও চলে আসলো, ফ্রান্স আর ওরা তো এক পক্ষ। এখন কি করলো ইউকে, দেখেন কেমনি ইনভলভ হয়। জার্মানি করলো কি, এই ফ্রান্সের এখানে 12টি খনি সমৃদ্ধ এলাকা দখল করে ফেললো। 12টি খনি সমৃদ্ধ এলাকা জার্মানি ফ্রান্সের কাছ থেকে দখল করে ফেললো। ইউকে আসছে জার্মানিকে বুঝাইতে যে তোমরা আসলে যুদ্ধ করো না, যুদ্ধ করতে না, মানে সে পেসিমিস্ট করতে আসলো। কিন্তু আলটিমেটলি জার্মানি ও কথা না শুনে এই দুই দেশের মাঝখানে, জার্মানি এবং ফ্রান্সের মাঝে এই জায়গা হলো বেলজিয়াম। এই বেলজিয়ামকে বলা হয় বাফার স্টেট। এই বাফার স্টেট বেলজিয়ামকে দখল করে ফেলে, জার্মানি বেলজিয়ামকে দখল করে ফেলে। তার মানে বাফার স্টেট কি? বাফার স্টেট হলো সংঘাতময় দুটি দেশের মাঝে নিরপেক্ষ রাষ্ট্র। সংঘাতময় দুই দেশের মাঝে নিরপেক্ষ রাষ্ট্র। জার্মানি ফ্রান্সের খনি সমৃদ্ধ এলাকা দখল করলো, ইউকে বুঝাতে আসলো। জার্মানি বুঝ না শুনে সে আরও বেলজিয়ামকে দখল করে ফেললো। এই বেলজিয়ামকে দখল করার কারণে ইউকে মনে করলো যে সে খুব ডোমিনেটিং পাওয়ার রোল প্লে করতেছে, এই জন্য ইউকে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এবং ইউকে হয়ে গেল ফ্রান্সের পক্ষ, জার সাম্রাজ্যের পক্ষ। এখন দেখেন জার্মানির শত্রুকে ইউকে, ফ্রান্স, তারপরে কে? জার সাম্রাজ্য, জার্মানির তারা শত্রু। আর অটোমান সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি এক পক্ষ হয়ে গেল। এই পাশে হলো আটলান্টিক মহাসাগর, এইটা হলো আটলান্টিক মহাসাগর। এই জার্মান নৌবাহিনী এখন শত্রুদের খুঁজতেছে। এই আটলান্টিক মহাসাগরে গিয়ে এখানে মার্কিন জাহাজ 1917 সালে, আমি এখানে লিখতে পারতেছি না, 1917 সালে এই জায়গায়, এই আটলান্টিক মহাসাগরে মার্কিন জাহাজ এই জায়গায় আসলো, এবং সে মার্কিন জাহাজকে জার্মান নৌবাহিনী মনে করলো এটা ব্রিটিশ জাহাজ মনে করে, ব্রিটিশ সামরিক বাহিনী জাহাজ মনে করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজে আক্রমণ করে বসে 1917 সালে 6 এপ্রিল। এবং এই দিনকার সাথে সাথে এই দিনই ইউএসএ তো খুঁজতেই ছিল যে ওখানে যুদ্ধ হতেছে, আমাকে বলে না কেন। এবং 17 সালে 6 এপ্রিল এই ইউএসএ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এবং তারা ইউকে, ফ্রান্সকে সমর্থন করলো। আর যদি বলেন ভাই জাপান কেন আসলো,
জাপান এই যুদ্ধে দেখেন এখানে ইউএসএ কিন্তু 1917 সালে এই শক্তিতে চলে আসছে। তাহলে আমরা দেখলাম ব্রিটিশ সাম্রাজ্য আসছে কিভাবে, যখন জার্মানি বেলজিয়ামকে দখল করে ফেলে। ফ্রান্স কেমনে আসছে, ওই যে মৈত্রী আঁতাত অনুসারে ফ্রান্স ওকে সমর্থন করবে। জার সাম্রাজ্য আসছে কিভাবে, এই যে সার্ব যারা রুশ ভাষায় কথা বলে তাদেরকে রক্ষা করার জন্য। ইউএসএ আসলো কিভাবে, জার্মানি ভুল করে মার্কিন জাহাজে আক্রমণ করে ফেলে, তাই চলে আসে কে, ইউএসএ। এখন আপনার কথা হলো জাপান আর ইতালি কেন আসলো। ইতালি আসছে কেন, ইতালি তো আমরা আগেই দেখলাম প্রথম ছিল ডুয়াল অ্যালায়েন্স 1879, আর পরে হয়েছে 1882 সালে হলো ট্রিপল অ্যালায়েন্স, যখন ইতালি মৈত্রী আঁতাতে গিয়েছিল, মৈত্রী জোটে গেছিল ট্রিপল অ্যালায়েন্সে, মনে আছে কিনা। ট্রিপল অ্যালায়েন্সটা খেয়াল করেন, অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি, ইতালি। ইতালি শেষে আসছে, তাই ইতালি শেষে আসার পরে ডুয়াল অ্যালায়েন্সের শর্তগুলো সে জানতো না এবং সে অপেক্ষা করে দেখলো তার এখানে থাকবে না, তাই 1915 সালে স্বেচ্ছায় সে চলে আসলো ওর পক্ষে, স্বেচ্ছায় আসলো। আর জাপান যে কেন আসছে আজ পর্যন্ত জানা যায় না, কারণ জাপান হলো এখন তো খুব পোলাইট জেন্টেল, জাপানিজ মানে পোলাইট স্টেট, জাপান এত ভদ্র এত নম্র সভ্য। আমরা এখন বলি এই জাপান ওয়াজ দ্য রাবিশ স্টেট, এবং ব্যাপক তারা মানে এগ্রিশন চালাতো। এই তো গত 2015 সালে 70 বছর উদযাপন হলো না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার, সেই 70 বছর উদযাপনে সে কী করলো, জাপান 70,000 কোটি ইয়েন তারা কী করলো, দক্ষিণ কোরিয়াকে তারা পরিশোধ করেছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা দক্ষিণ কোরিয়ায় তারা মানে যে রেপ করেছে, সেই রেপের অ্যাগেনস্টে তারা কিন্তু এই জরিমানা দিয়েছে। জাপান এখন ভদ্র, কারণ 1941 সালে যখন তারা পার্ল হারবার আক্রমণ করে হুদাই, 45 সালে যখন হিরোশিমা নাগাসাকি থাপ্পড় খায়, এই হিরোশিমা নাগাসাকি থাপ্পড়কে তারা কিন্তু এখন খুব জেন্টাল। তারা কিন্তু জানেন একজনকে থ্যাঙ্কস দিলে তাকে 3 বার থ্যাঙ্কস দেয়, থ্যাংক ইউ বলে তার থ্যাঙ্কস বলে মাথা নত করে। জার্মানরা এখন তারা ভদ্র, কিন্তু তারা কিন্তু খুব অ্যারোগ্যান্ট ছিল। এবং সেই জাপান এখানে হুদাই দেখছে এখানে একটা গ্রেট ইকোনমিক পাওয়ার্স ইনভলভ, তাই এখানে আসছে, মানে কোনো মেইন কোনো কজ ছিল না। আর এখানে তো দেখলাম অস্ট্রো হাঙ্গেরি আসছে, প্রুশিয়া আসছে, অটোম্যান সাম্রাজ্য, যে যার সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তাই অটোম্যান সাম্রাজ্য এখানে আসছে। আর বুলগেরিয়া এর সাথে প্রুশিয়া সাম্রাজ্যের আগে একটা মৈত্রী চুক্তি ছিল। আর ফিনল্যান্ডের সাথে রাশিয়ার যথেষ্ট বাধাবাধি ছিল, সীমান্ত বিরোধ, এবং তাদের মধ্যে ওর একসময় এই রাশিয়ার অঞ্চল ছিল, রাশিয়ার একসময় উপনিবেশ ছিল, এই জন্য ফিনল্যান্ড এমনি ওর বিরুদ্ধে ছিল। তারপরে এই হলো বিষয়। তাহলে আমি এখন লিখতে পারি কিনা, ইউএসএ খুঁজতেছিল তাকে ডাকে না কেন, এরকমই। আপনাদের যাদের এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি নেক্সটে আবার দেখেন। হ্যাঁ, যুগোস্লাভিয়া কেন কৃত্রিম রাষ্ট্র বলা হয়, আমরা যখন ফলাফল পড়ব তখন দেখব। যাদের কাছে মনে হচ্ছে যে মাথার উপর দিয়ে চলে গেছে, তারা ভিডিওটা আবার দেখবেন, আমি এখন লিখে দিচ্ছি। তারা ভিডিওটা আবার দেখবেন এবং নেক্সট ক্লাস তো ফলো করবেনই ইনশাল্লাহ। এখন লেখেন কে কেন অংশ নেয়, কে কেন অংশ নেয়। 1, অস্ট্রো হাঙ্গেরি, এইটাই কিন্তু পঞ্চম কারণ। অস্ট্রো হাঙ্গেরি, 1 অস্ট্রো হাঙ্গেরি। তার লিখি 1914 সালের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে হানিমুনে গেলে সার্বিয়ার ব্ল্যাক হ্যান্ড কর্মী
গ্যাব্রিলো প্রিন্সিপ কর্মী গ্যাব্রিলো প্রিন্সিপ যুবরাজকে স্ত্রীসহ হত্যা করে তাই অস্ট্রিয়া লিখলাম, অস্ট্রিয়া মানে অস্ট্রো হাঙ্গেরি, তাই অস্ট্রিয়া 1914 সালের 28 জুলাই সার্বিয়ায় আক্রমণ করলে মানে 1 মাস পর আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের বা মহাযুদ্ধের সূত্রপাত ঘটে। 1914 সালের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে হানিমুনে গেলে সার্বিয়ার ব্ল্যাক হ্যান্ড কর্মী গ্যাব্রিলো প্রিন্সিপ যুবরাজকে স্ত্রী সহ হত্যা করে। ওই সারায়েভোতে হত্যা করেছে কিন্তু, তাই অস্ট্রিয়া 1914 সালের 28 জুলাই 1 মাস পর সার্বিয়ায় আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের বা মহাযুদ্ধের সূত্রপাত ঘটে। আই থিঙ্ক 1 নম্বর ক্লিয়ার। কে কেন অংশ নেয় 1 নম্বর ক্লিয়ার আই থিঙ্ক। 2 নম্বর জার সাম্রাজ্য অথবা রাশিয়া। জার সাম্রাজ্য অথবা রাশিয়া। সার্বিয়ার রুশ ভাষাভাষী জনগোষ্ঠীকে রক্ষার জন্য রাশিয়া সার্বিয়ার পক্ষ নেয়। সার্বিয়ার রুশ ভাষাভাষী জনগোষ্ঠীকে রক্ষার জন্য সার্বিয়ার পক্ষ নেয়। নাম্বার 3 প্রুশিয়া সাম্রাজ্য। প্রুশিয়া সাম্রাজ্য এটা হলো ট্রিপল অ্যালায়েন্সের শর্ত মোতাবেক। ট্রিপল অ্যালায়েন্স মনে আছে না 1882 সালের শর্ত মোতাবেক জার্মানি, প্রুশিয়া সাম্রাজ্য মানেই তো জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন করে। নাম্বার 4 অটোম্যান সাম্রাজ্য। এই অটোম্যান সাম্রাজ্যই কিন্তু বর্তমান তুরস্ক, আনাতোলিয়া মালভূমিতে অবস্থিত বা আনাতোলিয়া উপদ্বীপে অবস্থিত। অটোম্যান সাম্রাজ্য এটা হলো জার্মানি তুর্কি জলসীমা ব্যবহার করে রাশিয়ায় আক্রমণ করলে রাশিয়া তুরস্কের বিরুদ্ধে 1914 সালের 3 আগস্ট আক্রমণ করে।
আগস্ট আক্রমণ করে, 1914 সালের 3 আগস্ট আক্রমণ করে। প্রুশিয়া সাম্রাজ্য ট্রিপল অ্যালায়েন্সের শর্ত মোতাবেক জার্মানি অস্ট্রিয়া সমান। এখানে একটা বলছে জার্মানি তুর্কি জলাশয় ব্যবহার করে। এখানে একটা বিষয় লিখে নেন, ব্র্যাকেটে লিখে নেন ইউবোটস নৌবাহিনী, এটা পরীক্ষায় থাকে, পরীক্ষা আসবে ইউবোটস কোন দেশের নৌবাহিনী। জার্মান ইউবোটস অর্থাৎ জার্মানি নৌবাহিনী তুর্কি জলাশয় ব্যবহার করে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া তুরস্কের বিরুদ্ধে 1914 সালের 3 নভেম্বর, আগস্ট লিখছি কেন, দুঃখিত, 3 নভেম্বর আক্রমণ করে। দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, 3 নভেম্বর যুদ্ধ ঘোষণা করে। নাম্বার 5, ফ্রান্স ট্রিপল এন্টেন্ট বা মৈত্রী আতাত, ট্রিপল এন্টেন্টের শর্ত মোতাবেক ফ্রান্স রাশিয়াকে সমর্থন করে। নাম্বার 6, ইউকে জার্মানি বাফার রাষ্ট্র বেলজিয়ামকে দখল করলে, বাফার রাষ্ট্র সম্পর্কে লিখে নিন, সংঘাতময় দুই পক্ষের মাঝে নিরপেক্ষ রাষ্ট্র, নিরপেক্ষ ভূখণ্ড হতে পারে, বাফার জোন হয়, বাফার ল্যান্ড হয়, বাফার এস্টেট হয়। বেলজিয়ামকে দখল করলে ইউকে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইউএসএ জার্মান নৌবাহিনী, জার্মান ইউবোটস আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ জাহাজ মনে করে 1917 সালের ব্রিটিশ জাহাজ মনে করে এগুলো শর্ত কি আবার? মৈত্রী আতাত হয়েছে, এটা শর্ত লাগবে আবার, কাজ নাই না? সালের 6 এপ্রিল জার্মান ইউবোটস আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ জাহাজ মনে করে 17 সালের 6 এপ্রিল মার্কিন জাহাজে আক্রমণ করলে, মার্কিন জাহাজে আক্রমণ করলে ওই দিনই ইউএসএ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই হলো কে কেন অংশ নেয়, প্রথম বিশ্বযুদ্ধে কে কেন অংশ নেয় তার একটা সামারি পেয়ে গেলেন। এখন এই বিশ্বযুদ্ধে আসলে ঘটনা তেমন নাই, খুব একটা ঘটনা নেই। এই বিশ্বযুদ্ধে একটা বিষয় আছে যে জার্মানি স্পেনে আক্রমণ করেছিল,
এখানে কথা হলো যে আপনার যারা পক্ষ থেকানি আক্রমণ করবে সে তা না। প্রথম বিশ্বযুদ্ধ আমাদের বাংলাদেশেও হয়েছিল, এই ব্রিটিশরা পক্ষে ছিল, আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম না, আমাদের এখানেও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে না, সে কি ভারতের পক্ষে করছে, মানে ইউকের পক্ষে। আমরা কিন্তু মিত্রশক্তি ছিলাম, আমরা কিন্তু অক্ষশক্তি ছিলাম না। তো বিষয়টা হলো যে এই প্রথম বিশ্বযুদ্ধে হিটলারও কিন্তু অংশগ্রহণ করেছিল। সে কিন্তু তখন মানে ক্ষুদ্র সৈনিক ছিল। সৈনিক কি, মানে সে ট্রেনিং প্রাপ্ত ছিল না, মানে গণবাহিনীর সদস্য ছিল। হিটলার তো ছিল বেসিক্যালি চিত্রশিল্পী। এখন বিষয় হচ্ছে যে এই যুদ্ধের আসলে ঘটনাগুলোর চাইতে গুরুত্বপূর্ণ হলো এখন যেটা পড়তে হবে সেটা হলো সমাপ্তি, এরপরে পড়তে হবে ফলাফল। এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলটাই সবচাইতে বেশি, এবং এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য এই ফলাফলের গুরুত্বটাই সবচাইতে বেশি। ঠিক আছে, তো আমাদের আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, সমাপ্তি আমরা কালকে, সমাপ্তিটা হলো সংক্ষিপ্ত, আমি সমাপ্তিটা একটু বলে যাই, কালকে এসে আমাদের লিখতে পারি। সমাপ্তিটা ছিল এরকমের যে জার্মান যে নৌবাহিনী ছিল ইউবোটস, হ্যাঁ, আমরা একটুখানি সরকার লিখে নিই। সরকার, ওই সময় কে সরকার ছিল? দেশ সরকার প্রধান। ঠিক আছে, তাহলে ধরি আমরা জার্মানি। এই জার্মানি ছিল দ্বিতীয় কাইজার, দ্বিতীয় উইলিয়াম, কাইজার দ্বিতীয় উইলিয়াম। এখানে তারা রাজাকে কাইজার বলতো, অর্থাৎ জার্মানিতে কাইজার দ্বিতীয় উইলিয়াম ছিল। ইউকে এর প্রধানমন্ত্রী ছিল লয়েড জর্জ। লয়েড জর্জ ছিল প্রধানমন্ত্রী। ইউএসএ ছিল প্রেসিডেন্ট, এবং তার নাম ছিল উড্রো উইলসন। উড্রো উইলসন প্রেসিডেন্ট। জার সাম্রাজ্য, যেটা এখন রাশিয়া, ওর নাম ছিল জার দ্বিতীয় উইলিয়াম। দ্বিতীয় উইলিয়াম, এটা ছিল দ্বিতীয়, যার দ্বিতীয় উইলিয়াম, আর এটা ছিল দ্বিতীয়, ওটা ছিল দ্বিতীয় নিকোলাস, যার দ্বিতীয় নিকোলাস যার। ফ্রান্সে ছিল জর্জ ক্লেমেনশু। ফ্রান্সের, এবং এই জর্জ ক্লেমেনশু ছিল প্রধানমন্ত্রী। প্রাইম মিনিস্টার। ইতালির ছিল অরল্যান্ডো। আর জাপানে ছিল জুসোহিতো। ওদের রাজাকে বলা হতো মিকাডো। জাপানে যে রাজা ছিল তার নাম ছিল জুসোহিতো। না, 6 এপ্রিল। ইউএসের তো 5 এপ্রিল, কিন্তু ইউরোপিয়ানদের ওটা 6 এপ্রিল। তাহলে জার্মানি দ্বিতীয় উইলিয়াম, ইউকে লয়েড জর্জ, ইউএসের উড্রো উইলসন, যার দ্বিতীয় নিকোলাস, ফ্রান্সে ছিল জর্জ ক্লেমেনশু, ইতালির অরল্যান্ডো, জাপানের ছিল জুসোহিতো। এখানে দেখেন এই অটোম্যান সাম্রাজ্যেরটা লিখতে পারে, কিন্তু ওরা তো যুদ্ধ থেকে পালায় গেছে। অটোম্যান সাম্রাজ্যের যে কিং ছিল, সম্রাট, ওই সম্রাটের নাম ছিল ষষ্ঠ মেহেমেদ।
এটা ছিল কিং, ওদের হলো সম্রাট, মানে সুলতান, ওদের হিসাবে হলো সুলতান। সুলতান ছিল ষষ্ঠ মেহমেদ। অটোম্যান সাম্রাজ্যের সুলতান ছিল, অর্থাৎ অটোম্যান সাম্রাজ্য রাজাকে বলতো সুলতান, জাপানের রাজাকে বলা হতো মিকাডো, আর সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার রাজাকে বলা হতো জার, জার্মানির রাজাকে বলা হতো কাইজার। বুঝছেন? এগুলো বিষয়। এখন সমাপ্তিটা কি, আমি সমাপ্তিটা একটু সংক্ষেপে বলি। সেটা হলো এরা কিন্তু সবাই চলে গেছে, ইউকে চলে গেছে, সরি ইতালি চলে গেছে, ইতালির সাথে মিত্রতা করেছিল হলো অটোম্যান সাম্রাজ্য। ওই ঘটনাগুলো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো জার্মানি আর হলো ফ্রান্স আর হলো ইউকে। বিষয়টা হলো জার্মানি কিন্তু একটা সময় পরাস্ত করে ফেলে। তো জার্মানির উপরে হলো বাল্টিক সাগর আছে, এই বাল্টিক সাগর জার্মানি দখল করে ফেলছিল। ওখানে প্রচুর তিমি হতো, ওই তিমি শিকার করে ব্রিটিশরা অস্ত্র বানাতো। আর বাল্টিক সাগর ঢুকতেই দেয় না কে? জার্মানি ব্রিটিশদের। তখন ব্রিটিশরা অ্যাসিটন আবিষ্কার করে। অ্যাসিটন হলো এক ধরনের বিস্ফোরক। এই বিস্ফোরক আবিষ্কার করে এবং সেই বিস্ফোরকটা কাজে লাগায় ব্রিটিশরা, এবং অপরদিকে ব্রিটিশরা এই অ্যাসিটন আবিষ্কার করে তারা অটোম্যান সাম্রাজ্য দখল করে ফেলে। তার মানে এই ছিল জার্মানি, এই ছিল ফ্রান্স, আর এই ছিল ইউকে, আর এই ছিল অটোম্যান। জার্মানি, ফ্রান্স, ইউকে আর অটোম্যান। তাহলে এই অ্যাসিটন আবিষ্কার করার ফলে ওরা 1917 সালে অটোম্যান সাম্রাজ্যকে দখল করে ফেলে। অপরদিকে ফ্রান্সের একজন সেনাপ্রধান ছিল জেনারেল ফচ, খুব শক্তিশালী এবং খুব কৌশলী। এই জেনারেল ফচ ছিল ফ্রান্সের সেনাপতি। এই ফচ এখানে কোণঠাসা করে ফেলে জার্মানিকে, এবং একটা ফলশ্রুতিতে 1918 সালে দেখলো যে জার্মান নৌবাহিনী তারা খুবই পরাস্ত হচ্ছে। এই জন্য নৌবাহিনী এই দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে অভ্যুত্থান করে, এবং দ্বিতীয় উইলিয়াম পালাইয়া হল্যান্ড চলে যায়, নেদারল্যান্ডসে চলে যায়। নেদারল্যান্ড চলে গেলে এখানে রক্তপাতহীন একটা অভ্যুত্থানে এই নৌবাহিনী তারা ক্ষমতায় আসে, এবং নৌবাহিনী অভ্যুত্থান করে, এবং সেখানে তারা একটা অ্যাবোট নামক একজন সদস্যকে তারা এখানে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করে, এবং এই কাইজারের বংশ শেষ করে দেয়, অর্থাৎ রাজতন্ত্র শেষ হয়ে যায়। 9 নভেম্বর তারা 18 সালে 9 নভেম্বর তারা অভ্যুত্থান করে। 11 নভেম্বর অ্যাবোট এই ফ্রান্সে গিয়ে ফ্রান্সের যে আর্মিনিস্টা নামক জায়গায় সেখানে গিয়ে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের ফলে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে সেই 19 সালের 28 জুন। ওই যে হত্যাকাণ্ড হয়েছে 28 জুন, সেই 28 জুনের প্রেক্ষিতে 28 জুন 1919 সালে একটা চুক্তি হয়, এবং সেই চুক্তি হলো দ্বিতীয় ভার্সাই সন্ধি। এবং সেই সন্ধিতে জার্মানিকে প্রতিপক্ষ রাখা হয়, আর মিত্র শক্তির 27টা দেশ তারা এক পক্ষ থাকে, আর জার্মানি আর এক পক্ষ থাকে। মিত্র শক্তিতে কিন্তু অনেক 6টা, তারপরে কিন্তু আগে সমর্থন করছে বিভিন্ন ভূখণ্ড। তারা গিয়ে এই 27টা দেশ জার্মানির বিরুদ্ধে তারা সাক্ষ্য দেয়, এবং এই জার্মানি তারা প্রতি সেকেন্ডে 69 সেকেন্ড করে 9 সেন্ট, মানে পাউন্ডের যেটা একক, প্রতি সেকেন্ডে 69 সেন্ট করে তারা পরিশোধ করে, এবং 15 বছর তারা পরিশোধ করতে বাধ্য থাকে। এবং সেটা ছিল জার্মানির শাস্তি। আর এই শাস্তির জন্যই 15 বছর পর 1935 সালে গিয়ে, তখনই 33 সালে জার্মানি চ্যান্সেলর হয় হিটলার, 35 সালে এই চুক্তিকে বাতিল ঘোষণা করে, এবং 36 সালে তারা অক্ষ চুক্তি করে, এবং 39 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটায় অ্যাডলফ হিটলার। তো আবার কথা হবে ইনশাল্লাহ। আপনাদের কালকে পরীক্ষা, ইনশাল্লাহ আগামীকাল 10টায় পরীক্ষা, আর বুধবার দিন 7:30 আবার ক্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখান থেকে আমরা শুরু করবো। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখে নেই। ইউরেশিয়ান না এশীয় ককেশাস অঞ্চল, এরা না এশীয় না ইউরেশীয়, মানে ইউরোপীয়। এরা দুটির মাঝখানে, অর্থাৎ ককেশাস অঞ্চল এরা না ইউরোপীয় না এশীয়, এরা সব মুসলিম ভূখণ্ড। মানে ইউরেশীয় বলা যায় না, অর্থাৎ এশীয় না ইউরোপীয় না, এরা ককেশাস মানে ককেশাসে। মহাদেশ তো একটা বিষয়, মহাদেশ তো প্লেট, ককেশাস তারা নিজস্ব পরিচয়, তারা ককেশাস। এরপরে হলো সেন্ট্রাল অ্যান্ড এক্সিস পাওয়ার্স কি একটু বলবেন? ও সেন্ট্রাল পাওয়ার্স যারা হলো কেন্দ্রীয় শক্তি, যারা যুদ্ধ বাধায়। দেখেন প্রথম কিন্তু অস্ট্রো-হাঙ্গেরি আক্রমণ করেছে, অর্থাৎ যে আক্রমণ করবে আগে সে হলো কেন্দ্রীয় বা অক্ষ শক্তি, আর যে ফিরাবে সে হলো মিত্র শক্তি। ওকে, আরিশকে আনার কথা ছিল। আরিশ আসতেছে। ওকে আরিশ,
বাবা আস্তে 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 বাবা আস্তে। হ্যাঁ আমাদের আমাদের ক্লাস শেষ বাবা। একটা সালাম দাও, সবাই একটা সালাম দাও, সালাম দাও, একটা সালাম দাও, আসসালামু আলাইকুম দাও। এই যে আসসালামু আলাইকুম দাও, দিচ্ছ না কেন? ঠিক আছে ওকে, আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ দাও। ও আবার না দেখলে মানে ভিডিও কলে দেখতে হয়, ছবি না দেখলেও সালামও দেয় না, বাইও দেয় না। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ এটা ক্লাস শেষ, ক্লাস ক্লাস শেষ। যাও 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 যাও, ধরে না বাবা, ধরে না ধরে না। ওকে, আরিশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।